রবীন্দ্রনাথ ঠাকুর এক বহুমুখী প্রতিভার নাম, যার অবদান সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সামাজিক সংস্কারে বিস্তৃত। তিনি প্রথম অ-ইউরোপীয় যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য। তার সাহিত্যকর্ম ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের গভীরে প্রথিত ছিল এবং তিনি প্রাচ্য ও পাশ্চাত্য মূল্যবোধ সংশ্লেষণের ধারণা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সাহিত্যিক দক্ষতার বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ। তিনি শান্তিনিকেতনে বিশ্ববিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার অজস্র সাহিত্যকর্মের মধ্যে থেকে আজ আমরা বেছে নিয়েছি ছোট গল্প মাল্যদান। বিভিন্ন চরিত্রে সুদীপ্ত, রিয়া ও শুভজ্যোতি। সকালবেলায় একটু শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাস অল্প একটু তেতে উঠে দক্ষিণ দিক থেকে বইতে শুরু করলো। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটা কাঁঠাল আর একদিকে একটা শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ অনেকটাই চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে একেবারে ধুধু করছিল। তারই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গেছে। সেই পথ বেয়ে বোঝাই খালাস গরুর গাড়ি ধীর গতিতে গ্রামের দিকে ফিরে চলেছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেগারভাবে গান গাইছে। এমন সময় পিছনে একটা সহাস্য নারী কণ্ঠ হঠাৎ বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? কেন পটল, আমি কি এমনই হতভাগ্য যে ভাবতে হলে সেই পূর্বজন্ম থেকেই টান পারতে হবে? থাক, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার ইহজন্মের সব খবরই রাখি মশাই। ছি 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 ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনতে পারলে না। আমাদের ওই যে ধনা মালিটা, ওরও একটা বউ আছে বুঝলে। তার সঙ্গে দুবেলা ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছো। এই সমস্ত চালাকি আমি কি বুঝি না? ও কেবল লোক দেখাবার ভরং মাত্র। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাঠের দিকে অমন করে চেয়ে তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, এরকম আমার মনে পড়ে না। আর তুমি মশাই 7 জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে পড়া মুখস্থ করে বয়স পার করে দিলে। তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? না 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 না, এই সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। থাক থাক থাক, অনেক হয়েছে অনেক হয়েছে। আমাকে আর লজ্জা দিও না তুমি। তোমার ওই ধনাই ধন্য, ওর আদর্শেই এবার থেকে আমি চলতে চেষ্টা করব। শোনো, আর কথা নয়, কাল সকালে উঠে যে কাঠকুরানি মেয়ের মুখ আমি দেখব তার গলাতেই মালা দেব। তোমার এই ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। তবে এই কথাই রইলো। রইলো। তবে এসো। কোথায় যাবো আবার? এসোই না। না 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 না, এসব না রে বাবা না। কি একটা দুষ্টুমি তোমার মাথায় এসেছে। আচ্ছা, আমি এখান থেকে নড়ছি না। তবে এইখানে চুপটি করে বসো। এই বলে দ্রুত পদে সে চলে গেল। পরিচয় দেয়া যাক। যতীন আর পটলের বয়সের মাত্র 1 দিনের তারতম্য। পটল যতীনের চেয়ে 1 দিনের বড় বলে যতীন তার প্রতি কোনো রকম সামাজিক সম্মান দেখাতে একেবারে নারাজ। দুজনে খুঁটতুতো জারতুতো ভাই বোন, বরাবরই একসঙ্গে খেলা করে বড় হয়েছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে ছোটবেলায় বাপ কাকার কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো ফল পায়নি। একটা মাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচল না। পটল বেশ দিব্যি মোটা সোটা, গোলগাল, প্রফুল্লতার রসে একেবারে পরিপূর্ণ। তার কৌতুক হাস্য দমন করে রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অবশ্য কথা উঠেছিল, কিন্তু শেষকালে সকলেই হার মানতে বাধ্য হলো। বলল, ও ওই রকমই। এরপরে এমন হলো যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের সমস্ত গাম্ভীর্য একেবারে ধূলিসাৎ হয়ে গেল। পটল তার আশেপাশের কোনোখানে মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা একেবারেই সহ্য করতে পারত না।
অজস্র হাসি, গল্প, ঠাট্টা এইসব দিয়ে তার চারদিক ভরে রাখত। হাওয়ার মধ্যে যেন বিদ্যুৎ শক্তি একেবারে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতায় আবগারি বিভাগে কাজ করছেন। প্লেগের ভয়ে বালিতে একটা বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেখান থেকে কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বলে ফিরতে হয় বলে দেশ থেকে মা আর অন্য দু একজন আত্মীয়কে আনবার উপক্রম করেছেন। এমন সময়ে ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বোনের আমন্ত্রণে হপ্তাখানেকের জন্যে এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুনের দুপুরের রসালাস্যে একেবারে আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময় ওইসব উপদ্রব আরম্ভ হলো। পটল চলে গেলে আবার খানিকক্ষণের জন্যে সে নিশ্চিন্ত হয়ে একটু নড়ে চড়ে আরাম করে বসল। কাঠকুরানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরে ফিরে বেড়াতে লাগলো। এমন সময়ে পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে আবার চমকে উঠল। দেখল যে পটল অন্য একটা মেয়ের হাত ধরে সবেগে টেনে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল। বলল, ও কুড়ানি। মেয়েটি বলল, কি দিদি? আমার এই ভাইটি কেমন দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, ভালোই তো। পটল, কি ছেলে মানুষই হচ্ছে এসব? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? হ্যাঁ, তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? আমি চললাম এখান থেকে। ও যতীন, যেও না, তোমার ভয় নেই, ভয় নেই। এখনই তোমায় মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে কোনো লগ্ন নেই, এখনো তোমার হাতে সময় আছে। পটল যাকে কুড়ানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। তার বয়স বছর 16, শরীর ছিপছিপে। মুখশ্রী সম্বন্ধে বেশি কিছু বলার নেই, কেবল মুখে একটা অসামান্যতা আছে। সে অসামান্যতা বনের হরিণের কথা মনে করায়। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধি বলা যেতেও পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুড়ানির সৌন্দর্য নষ্ট হয়নি, বরং একটা বিশিষ্টতা দিয়েছে। সন্ধেবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এলে যতীনকে দেখে বললেন, এই যে যতীন এসেছো, ভালোই হয়েছে বুঝলে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে নিয়ে মানুষ করছি। পটল তাকে কুড়ানি বলে ডাকে। ও আর বাম্মা এবং ওই মেয়েটি আমাদের বাংলোর কাছে একটা গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে গেলাম, গিয়ে দেখি ওর বাম্মা মরেছে। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। প্রথমে মেয়েটি পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটল তাকে ধমক দিয়ে বলল, খবরদার, আমাকে একদম মা বলিস নে, আমাকে দিদি বলিস। অত বড় মেয়ে মা বললে নিজেকে বুড়ি বলে মনে হবে না? বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে ওর থেকে থেকে অসহ্য পেটের যন্ত্রণার মতো হয়। ব্যাপারখানা কি তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। ওরে তুলসী, কুড়ানিকে ডেকে আনতো। কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের ওপর দুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হলো। তার হরিণের মতো চোখ দুটো দুজনের ওপর রেখে সে চুপ করে দাঁড়িয়ে রইল। যতীন ইতস্তত করছিল দেখে হরকুমার বাবু তাকে বললেন, বৃথা সংকোচ করছো যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো। ওর ভিতরে কেবল জল ছলছল করছে, এখনো শ্বাসের রেখা মাত্র দেখা যায়নি। ওকে তুমি নারী বলে ভুল করো না। যতীন তার ডাক্তারি কর্তব্য করতে লাগলো। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। দেখে শুনে যতীন বলল, শরীর যন্ত্রে কোনো বিকার আছে তো বোঝা গেল না। পটল ফস করে ঘরে ঢুকে বলল, হৃদয় যন্ত্রেরও তো কোনো বিকার ঘটেনি, তার পরীক্ষা দেখতে চাও? এই বলে কুড়ানির কাছে গিয়ে তার চিবুকটা হাত দিয়ে তুলে বলল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়?
কুড়ানি মাথা হেলিয়ে বলল, হ্যাঁ আমার ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ। পটল আর হরকুমার বাবু হেসে উঠলেন। কুড়ানি কৌতুকের মর্ম না বুঝে তাদের অনুকরণে মুখটা হাসিতে ভরিয়ে তুলল। যতীন লজ্জায় লাল হয়ে উঠে ব্যস্ত হয়ে বলল, আহ পটল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, এ ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি কিন্তু পটলকে বড় বেশি প্রশ্রয় দিচ্ছেন। নইলে আমিও যে ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। ওকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাইও না। সকলে ওকে নিয়ে কৌতুক করছে, তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে। ওই জন্যেই তো যতীনের সঙ্গে আমার কোনো দিনই বনলো না। ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলছে। ও বড় গম্ভীর। ঝগড়া করাটা বুঝি এমন করে একেবারে অভ্যেস হয়ে গেছে? ভাই সরে পড়েছে এখন? ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, আমি সে চেষ্টাও করি না। আমি গোড়াতেই হার মেনে যাই। বড় কর্মই করো। গোড়ায় হার না মেনে শেষে হার মানলে আমি খুশি হতাম। রাতে শোবার ঘরের জানলা দরজা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের ওপর কি ভীষণ ছায়া পড়ে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি আর কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির ওপর একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায় তবে অদৃষ্টের রুদ্রলীলায় কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে যাবে। আজ দুপুরে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মধুর হয়ে তার মনকে একবারে আবিষ্ট করে তুলছিল। তার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে দেখছিল। ওই বুদ্ধিহীন বালিকা তার হরিণের মতো চোখ দুটো দিয়ে সেই সোনালি কুহেলিকা সরিয়ে দিয়েছে যেন। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির আবার সেই বেদনা শুরু হলো। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালেন। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাত পায়ে খিল ধরে গেছে, শরীর একেবারে আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনবার হুকুম করল। পটল বলল, ভারী মস্ত ডাক্তার হয়েছ দেখি, পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না। দেখছো না পায়ের তলা হিম হয়ে গেছে। হ্যাঁ তাই তো, আচ্ছা দিচ্ছি। যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষতে লাগলো। চিকিৎসার ব্যাপারে অনেক রাত্রি হয়ে গেল। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল সন্ধেবেলায় কাজ থেকে ফিরে এসে পটলের অভাবে হরকুমারের অবস্থা একেবারে অচল হয়ে গেছে। ঘন ঘন কুড়ানির খবর নেওয়ার তাৎপর্য তাই। যতীন বলল, বুঝলে হরকুমারবাবু ছটফট করছেন, তুমি যাও পটল, যাও। পটল বলল, পরের দোহাই দেবে বই কি, ছটফট যে কে করছে তা কি বুঝিনি ভেবেছো? আমি গেলেই তো এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় যে লজ্জায় মুখ চোখ লাল হয়ে ওঠে। তোমার পেটে পেটে যে এত ছিল তা কি আমি বুঝি না ভেবেছো? ওহ, দোহাই দোহাই তোমার, দোহাই, তুমি এখানেই থাকো, রক্ষে করো। তোমার মুখটা একটু বন্ধ করো তো, তাহলে আমি বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু বোধহয় শান্তিতেই আছেন। এরকম সুযোগ তো সর্বদা ঘটে না। কুড়ানিয়ে একটু আরাম পেয়ে যখন চোখ খুলল, তখন পটল বলল, তোর চোখ খোলাবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সেধেছে রে। আজ বুঝি তাই এত দেরি করলি? ছি 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 ছি, এক্ষুনি ওর পায়ের ধুলো নে। কুড়ানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন দ্রুত পায়ে ঘরের বাইরে চলে গেল। তার পরদিন থেকে যতীনের ওপরে রীতিমতো উপদ্রব শুরু হলো। যতীন খেতে বসেছে, এমন সময় কুড়ানি এসে অম্লান বদনে পাখা নিয়ে মাছি তাড়াতে শুরু করলো। যতীন ব্যস্ত হয়ে বলল, আহা থাক থাক, দরকার নেই, ঠিক আছে। কুড়ানি এই নিষেধে বিস্মিত হয়ে মুখ ফিরিয়ে পিছন ফিরে একবার ঘরের দিকে চেয়ে দেখল, তারপরে আবার পাখা তোলাতে শুরু করলো। যতীন পিছনের সেই দরজার দিকে তাকিয়ে বলে উঠল, পটল, তুমি যদি রোজ এমন করে আমাকে জ্বালাও তাহলে কিন্তু আমি আর খাবো না, আমি এই উঠে পড়লাম। এই বলে সে উঠবার উপক্রম করতেই কুড়ানি পাখা ফেলে তক্ষুনি চলে গেল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার একটা রেখা দেখতে পেল।
তার মনে একটা অনুশোচনা হলো। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, এ কথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করলো। আজ চকিতের মধ্যে দেখল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে থেকে কেউ তা বলতে পারে না। কুড়ানি পাখা ফেলে ভেতরে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে। গাছপালার মধ্যে কোকিল ডাকাডাকি শুরু করেছে। আমের বোলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। একসময় সে দেখল কুড়ানি চায়ের পেয়ালা হাতে নিয়ে ইতস্ততভাবে তার দিকে আসছে। তার হরিণের মতো চোখে একটা সকরুণ ভয়। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে কি না তা সে ঠিক বুঝে উঠতে পারছিল না। যতীন ব্যথিত হয়ে উঠে একটু এগিয়ে তার হাত থেকে পেয়ালা নিল। এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে সে কি বেদনা দিয়েছে? যতীন যেমনই পেয়ালা নিল, বারান্দার অপর প্রান্ত থেকে পটল নিঃশব্দে হেসে যতীনকে কিল দেখালো। ভাবটা অনেকটা এইরকম যেন, কেমন ধরা পড়ে গেলে তো। সেদিন সন্ধ্যের সময় যতীন একটা ডাক্তারি কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে চকিত হয়ে সে চেয়ে দেখল কুড়ানি একটা বকুলের মালা হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। যতীন মনে মনে বলল, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদ আর প্রশ্রয় দেওয়া উচিত হবে বলে মনে হচ্ছে না। আর তোমাকেও বলি কুড়ানি, ছি, তোমাকে নিয়ে তোমার দিদি আমোদ করছেন, তুমি বুঝতে পারো না। কথা শেষ করতে না করতেই কুড়ানি ত্রস্ত সংকুচিত ভাবে প্রস্থান করতে উদ্যত হল। যতীন সেটা দেখে তাড়াতাড়ি তাকে ডেকে বলল, দাও কুড়ানি দাও, তোমার মালাটা আমায় দাও দেখি। এই বলে মালাটা তার হাত থেকে নিল। কুড়ানির মুখে একটা আনন্দের উজ্জ্বলতা সেই মুহূর্তে ফুটে উঠল, আর ভিতর থেকে একটা উচ্চ হাস্য ধ্বনিত হতে লাগলো। পরদিন সকালে উপদ্রব করবার জন্যে পটল যতীনের ঘরে গিয়ে দেখল যে ঘর শূন্য। একটা কাগজের উপর কেবল লেখা আছে, পালালাম, শ্রী যতীন। ও কুড়ানি, তোর বর যে পালালো, তাকে ধরে রাখতে পারলি না হতভাগী? এই বলে কুড়ানির বেনি ধরে নাড়া দিয়ে পটল রান্নাঘরের কাজে চলে গেল। কথাটা বুঝতে কুড়ানির একটু সময় গেল। সে ছবির মতো দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দাঁড়ালো। তার ঘর খালি। আগের দিন সন্ধেবেলায় যে মালাটা সে উপহার দিয়েছিল টেবিলের ওপর সেটা পড়ে আছে। পটল ঘরকন্যার কাজ সেরে এসে কুড়ানিকে খুঁজতে গিয়ে দেখতে পেল যে সে যতীনের ফাঁকা ঘরে খাটের বাজু ধরে মাটিতে পড়ে আছে। পটল বিস্মিত হয়ে বলল, ও কি হচ্ছে কুড়ানি? কুড়ানি উঠল না। সে যেমন বসেছিল তেমনি বসে রইল। পটল কাছে আসতে সে উচ্ছ্বসিত হয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। পটল তাকে বলল, ও পোড়ার মুখে এ কি সর্বনাশ করেছিস? মরেছিস যে তুই। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানিয়ে বলল, এ কি বিপদ ঘটলো? তুমি কি করছিলে? তুমি আমাকে কেন বারণ করলে না? তোমাকে বারণ করা যে আমার কোনো কালেই অভ্যাস নেই। বারণ করলে কি ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী শুনি? আমি যদি ভুল করি তুমি জোর করে আমাকে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলা কেন খেলতে দিলে? এই বলে ছুটে গিয়ে সেই বালিকার গলা জড়িয়ে ধরে সে বলল, লক্ষ্মী বোন আমার, লক্ষ্মীটি, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। কুড়ানির কি এমন ভাষা আছে যে নিজের হৃদয়ের কথা সে ব্যক্ত করে বলতে পারে? একটা না বলা বেদনা তার সমস্ত বুকের উপর যেন চেপে বসে আছে। সে বেদনা কি জগতে কেউ তা বলতে পারে না। সে কেবল কান্না দিয়ে বলতে পারে। মনের কথা জানাবার তার আর কোনো উপায় নেই। পটল বলল, কুড়ানি, তোর দিদি বড় খারাপ, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনে করেনি রে। তার কথা কেউ কখনো বিশ্বাস করে না। আর তুই কেন এমন ভুল করলি? কুড়ানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের দিকে চা। তাকে মাফ কর বোন, মাফ কর। কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হয়ে গিয়েছিল। সে কোনো মতেই পটলের মুখের দিকে চাইতে পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুঁজে বসে রইল। একসময় পটল ধীরে ধীরে উঠে চলে গেল। পরদিন কুড়ানিকে আর দেখা গেল না। পটল তাকে আদর করে ভালো ভালো গয়না আর কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল। নিজের সাজ সম্বন্ধে তার কোনো যত্ন ছিল না। কিন্তু সাজগোজের সমস্ত শখ কুড়ানির ওপর দিয়েই সে মিটিয়ে নিত। অনেক বছর ধরে গচ্ছিত করে রাখা কাপড় চোপড় গয়নাগাটি সমস্ত কুড়ানি ঘরের মেঝের ওপর ফেলে রেখে দিয়েছে। তার হাতের বালা চুড়ি, নাকের লবঙ্গ ফুল
সেগুলোও পর্যন্ত খুলে ফেলে গেছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা থেকে মুছে ফেলবার চেষ্টা করেছে। হরকুমার বাবু কুড়ানির সন্ধানে পুলিশে খবর দিলেন, কিন্তু প্লেগের ভয়ে এত লোক এদিক ওদিক পালিয়ে গেছে যে তাদের মধ্যে থেকে একজন বিশেষ কাউকে খুঁজে বার করা পুলিশের পক্ষেও শক্ত হয়ে পড়ল। হরকুমার বাবুর 2-4 বার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ আর লজ্জা পেয়ে কুড়ানির আশা শেষ পর্যন্ত ত্যাগ করলেন। যতীন অনেক চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারির পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় বাড়িতে এসে খাবার দাবার পর হাসপাতালে গিয়ে শুনল যে হাসপাতালের স্ত্রী বিভাগে এক নতুন রোগিণী ভর্তি হয়েছে। পুলিশ তাকে পদ থেকে কুড়িয়ে পেয়েছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ অংশই চাদরে ঢাকা। যতীন প্রথমেই তার হাত তুলে ধরে নাড়ি পরীক্ষা করল। নাড়িতে জ্বর বেশি নেই, কিন্তু অত্যন্ত দুর্বল। তারপর পরীক্ষার জন্যে সে মেয়েটির মুখের চাদর সরালো। কি, এ তো সেই কুড়ানি। ইতিমধ্যেই পটলের কাছ থেকে যতীন কুড়ানির সমস্ত বিবরণ জেনেছে। তাকে দেখা মাত্র যতীনের বুকের ভেতরটা হঠাৎ কে যেন চেপে ধরল। এই একটা মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো করে গড়ে তুলে দুর্ভিক্ষ থেকে মারির মধ্যে ভাসিয়ে দিলেন কেন আজকে? যতীন কুড়ানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাওয়াতে লাগলো। খেতে খেতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে তাকিয়ে সে যেন সেটা শুধু স্বপ্নের মতো ভাবতে লাগলো। যতীন যখন তার কপালে হাত রেখে একটুখানি নাড়া দিয়ে বলল, কুড়ানি কুড়ানি, তখন তার অজ্ঞানের শেষ ঘোরটা হঠাৎ যেন ভেঙে গেল। যতীনকে সে চিনতে পারল, আর তার চোখের কোল ভিজে উঠল। যতীন সকরুণ যত্নের সঙ্গে বলল, কুড়ানি কুড়ানি, এই দুধটুকু চট করে খেয়ে ফেলো কুড়ানি। কুড়ানি একটু উঠে বসে যতীনের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সেই দুধটুকু খেয়ে ফেলল। হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসে আছে দেখে অনেকেই ভালোভাবে সেটা নিল না। অন্য সব কর্তব্য সারবার জন্যে যতীন যখন উঠল, তখন ভয়ে আর নৈরাশ্যে কুড়ানির চোখ দুটো ব্যাকুল হয়ে উঠল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি আবার এক্ষুনি আসব, তোমার কোনো ভয় নেই কুড়ানি, তুমি একটু ঘুমো, কেমন? যতীন হাসপাতাল কর্তৃপক্ষকে জানালো যে এই নতুন রোগিণীর প্লেগ হয়নি, সে না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্য সব প্লেগ রোগীর সঙ্গে থাকলে তার বিপদ ঘটতে পারে। বিশেষ চেষ্টা করে যতীন কুড়ানিকে অন্য জায়গায় নিয়ে যাবার অনুমতি পেল, আর তারপর সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। পটলকেও সমস্ত খবর দিয়ে একখানা চিঠি লিখে দিল। সেদিন সন্ধ্যের সময় রোগী আর চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। মাথার কাছে রঙিন কাগজের আবরণে দেওয়া একটা কেরোসিন ল্যাম্প জ্বলছিল। ব্র্যাকেটের ওপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিকটিক টিকটিক শব্দ করে তুলছিল। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে বলল, এখন কেমন বোধ করছো কুড়ানি? কুড়ানি, এখন কেমন লাগছে তোমার? কুড়ানি তার কথার কোনো উত্তর না দিয়ে যতীনের হাতটা নিজের কপালের ওপর চেপে ধরল। যতীন আবার জিজ্ঞেস করল, আগের থেকে একটু ভালো আছো? কুড়ানি একটুখানি চোখ বুজে বলল, তোমার গলায় ওটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি তার কাপড়টাকে টেনে সেটা ঢাকবার চেষ্টা করল। যতীন দেখল যে সেটা একগাছি শুকনো বকুল ফুলের মালা। তখন তার মনে পড়ল যে এই মালাটাই কি সেই মালাটা যেটা একদিন কুড়ানি তাকে দিতে এসেছিল। রাত্রি 2-2:30 সময় যতীন চৌকিতে বসে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠে দেখল যে পটল আর হরকুমার বাবু একটা বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করল। হরকুমার বাবু বললেন, তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম। মাঝরাতে পটল বলল, ওগো ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে বোধহয় আর দেখতে পাবো না, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে। পটলকে কিছুতেই বুঝিয়ে রাখা গেল না। পটল হরকুমার বাবুকে বললেন, চলো, তুমি বরং যতীনের বিছানায় একটু শুয়ে নেবে, চলো। হরকুমার ঈষৎ আপত্তি করলেও শেষ পর্যন্ত যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পটল ফিরে এসে যতীনের ঘরের এক কোণে তাকে ডেকে বলল, কি বুঝছো যতীন? না না পটল। পটল কুড়ানির কাছে
নিজেকে প্রকাশ না করে যতীনকে আড়ালে ডেকে বলল, যতীন, সত্যি করে বলো দেখি, তুমি তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুড়ানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে বলল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি চোখ মেলে মুখে একটু হাসির আভাস মাত্র এনে বলল, কি দাদা বাবু? কুড়ানি, কুড়ানি, তোমার ওই মালাটা আমার গলায় তুমি পরিয়ে দাও। কুড়ানি অনিমেষ অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল। যতীন বলল, তোমার মালা আমাকে তুমি দেবে না কুড়ানি? যতীনের এই আদরের প্রশ্রয় পেয়ে কুড়ানির মনে আগেকার অনাদরের একটুখানি অভিমান যেন জেগে উঠল। সে বলল, কি হবে দাদা বাবু? যতীন দু হাতে তার হাত দুটো নিয়ে বলল, আমি যে তোমায় ভালোবাসি কুড়ানি। কিছুক্ষণের জন্য কুড়ানি স্তব্ধ হয়ে রইল। তারপর তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। যতীন বিছানার পাশে নেমে হাঁটু গেড়ে বসল। কুড়ানির হাতের কাছে মাথা নত করে রইল। কুড়ানি নিজের গলা থেকে মালা খুলে যতীনের গলায় সেই মালা পরিয়ে দিল। পটল তার কাছে এসে ডাকল, কুড়ানি। কুড়ানি তার শীর্ণ মুখ উজ্জ্বল করে বলল, কি দিদি? আমার উপর তোর কোনো রাগ নেই তো বোন? কুড়ানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে বলল, না দিদি। যতীন, হ্যাঁ। একবার একবার তুমি ও ঘরে যাও দেখি। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সমস্ত কাপড় গয়না বার করল। রোগিণীকে অধিক নাড়াচাড়া করা যায় না, তাই একখানা লাল বেনারসি সন্তর্পণে তার মলিন কাপড়ের ওপর জড়িয়ে দিল। তারপর এক এক করে তার সব কটা সোনার চুড়ি বালা তার হাতে পরিয়ে দিল। তারপর যতীনকে ডেকে বলল, যতীন। যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুড়ানির এক ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়া নিয়ে আস্তে আস্তে কুড়ানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের ওপর এসে পড়ল, তখন সে আলো সে আর দেখতে পেল না। তার অম্লান মুখখানা দেখে মনে হলো সে যেন মরেনি, সে যেন এক গভীর সুখ স্বপ্নের মধ্যে ডুবে রয়েছে। যখন মৃতদেহ নিয়ে যাবার সময় হলো, তখন পটল কুড়ানির বুকের ওপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মুখের দিকে চেয়ে ভাবতে লাগল, যার ধন তিনিই নিলেন, আবার আমাকেও বঞ্চিত করলেন না, আমাকেও বঞ্চিত করলেন না। গল্প স্বল্পতে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মাল্যদান। হরকুমারের চরিত্রে শুভজ্যোতি, যতীন সুদীপ্ত এবং পটল ও কুড়ানির ভূমিকায় রিয়া। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।